ভুবনডাঙ্গার মাঠ। এই জায়গাটা কিন্তু পুরোটাই ফাঁকা ডাঙ্গা। শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে রায়পুর বলে একটি গ্রাম আছে, সেই গ্রামের জমিদার ছিলেন ভুবন মোহন সিংহ। ওনারই এটা জমিদারিভুক্ত জায়গা, যেন ওনার নামে কিন্তু এই জায়গার আদি নাম ভুবনডাঙ্গা। হ্যাঁ, রবি ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ওই সিংহ পরিবারের কাছ থেকে 1863 পয়লা মার্চ কলকাতা আলিপুর কোর্ট থেকে বাৎসরিক 5 টাকা খাজনার বিনিময়ে 20 বিঘা জমি নিয়েছিলেন। সেই 20 বিঘা জমি নিয়ে প্রথম শুরু হলো শান্তিনিকেতন। এবার সামনে দেখুন একটা চালাঘর, মাটির দেওয়াল খড়ের চাল, কিন্তু মাঝখানে একটি তাল গাছ আছে। রবি ঠাকুর এই চালাঘরটা তৈরি করার পর এই বাড়িটার নাম রাখলেন তালধ্বজ। আর এই তালধ্বজ বাড়ি থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক প্রথম বাস করেছিলেন, ওনার নাম তেজসচন্দ্র সেন। আর তেজসচন্দ্র সেনকে রবি ঠাকুর দেখতে সেখানে কবিতা লিখলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। আরেকটি হলো কুঠিরবাসী। তবে এখন এই বাড়িটি ব্যবহার হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে বয়স্ক মহিলাদের কারুসঙ্গ, ওই কাপড়ের বাটিকের কাজগুলো এখানে তৈরি। ডান দিকের মাঠটা হচ্ছে আমাদের পুরনো মেলার মাঠ। এখানে প্রথম পৌষ মেলা শুরু হয়েছিল 1894। মেলার আয়তনটা বাড়তে বাড়তে 1961 সালে এখান থেকে স্থান পরিবর্তন। এটা এখন পুরনো মেলার মাঠ বলে পরিচিতি। আসুন বেশ, পুরোটাই কিন্তু বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি, শুধু ওপরে ছাদটাই হলো টালির। লোহার জয়েসের ওপরে বেলজিয়াম কাঁচগুলো সেট করা আছে। এই বাড়িটা তৈরি করলেন রবি ঠাকুরের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এটা তৈরি হলো 1891 সালে। তৈরি হবার পর এটা উপাসনা মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হল। তবে এর মধ্যে কোনো মূর্তি নাই। এখানে নিরাকার ব্রহ্মের উপাসনা হয় প্রত্যেক সপ্তাহের বুধবার, যার জন্য বুধবারটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটির। প্রত্যেক বুধবার সকালে এই মন্দিরে অনুষ্ঠান চলাকালীন বাইরে যে সমস্ত দর্শকরা আসেন তারা প্রত্যেকে এই অনুষ্ঠানে অর্থাৎ মন্দিরে আসতে পারে। বাকি সব দিনই মন্দিরের দরজা বন্ধ, মানে ঘরটা ফাঁকা নিরাকার। নাম নয় দিদি, শান্তিনিকেতন হচ্ছে এই বাড়িটার নাম। আচ্ছা, রবি ঠাকুরের বাবা 20 বিঘা জমি নেওয়ার পর এই বাড়িটা তৈরি করেছিলেন। 1863 থেকে 1865 সালে বাড়িটা তৈরি হয়। তৈরি করার পর এই বাড়ির নাম রাখলেন শান্তিনিকেতন। বাড়িটা তৈরি করে রবি ঠাকুরের বাবা প্রথম ব্যবহার করলেন। রবি ঠাকুর 12 বছর বয়সে বাবার সঙ্গে বেড়াতে এসে বেশ কয়েকদিন বাস করেছিলেন। তারপর 1901 সাল থেকে 1904 সাল 40 বছর বয়সে রবি ঠাকুর দ্বিতীয়বার ওনার পরিবার নিয়ে এই বাড়িটি 4 বছর ব্যবহার করেন। আর এই বাড়িকে কেন্দ্র করে রবি ঠাকুর পুরো জায়গার নাম রাখলেন শান্তিনিকেতন। আপনারা প্রত্যেকেই জানেন যে রবি ঠাকুর গীতাঞ্জলি বই লিখে নোবেল প্রাইজ লাভ করেছিলেন। সেই গীতাঞ্জলির বেশ কিছু কবিতা গান এই বাড়িতে বসে লিখে 1913 সালে নোবেল প্রাইজটা লাভ করেন। সামনে দেখুন একটা মূর্তি তৈরি করা আছে। এই মূর্তিটা কংক্রিটের তৈরি, সিমেন্ট, বালি, পাথর, কাপড়, রড দিয়ে তৈরি করা। এই মূর্তিটা যে শিল্পী তৈরি করে গেছেন ওনার নাম রামকিঙ্কর বেজ। এই রামকিঙ্কর বেজ কিন্তু বাঁকুড়ার লোক। ওনাকে নিয়ে এসেছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক রামানন্দ চট্টোপাধ্যায়। তা উনি এই মূর্তিটা কি তৈরি করে গেছেন আপনারা কীভাবে বুঝবেন? স্ট্যাচুর বৈশিষ্ট্য বোঝা যায় সূর্যের আলো পড়লে যে ছায়া হয়, ছায়াতে ধরা যায় একজন মা তার বাচ্চাকে পুরো ধরে আছে। কোনো সন্তানের মা যেমনি তার ছেলের মৃত্যু কামনা করে না, তেমনি বিশ্বজননী শান্তিনিকেতনকে কোলে ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে শান্তিনিকেতন যেন যুগ যুগ বেঁচে থাকে। এই স্ট্যাচুটার নাম হচ্ছে অনির্বাণ শিখা। অনির্বাণের অর্থ যা কোনো দিন মুছে যায় না বা নিভে যায় না। রাস্তার দুপাশে বেশ কিছু আমলকি গাছ, ওই যে পাতাগুলো ঝরে যাচ্ছে দেখুন, এই আমলকি গাছকে কেন্দ্র করে রবি ঠাকুরের লেখা শরৎ কবিতা এসেছে। শরৎ হিমের পরশ লেগেছে হবার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরে কি বইতে আছে? আমলকি বন কাপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছি খবর পাতা খসানোর সময় হয়েছে। আসার সময় লক্ষ্য করেছেন একটা বট গাছ